আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে এলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে তেল নিয়ে তেলবাজি। আসলে আমরা বাঙালি স্বভাবত তেলবাজির উপরেই চলে। এখন তেল নিয়েও তেলবাজি শুরু হয়েছে। দেখা গেছে 1 কেজি তেল ছিল 80 টাকা কেজি, এখন এটা বাজারে 200 টাকা কেজি। দোকানদাররাও যদি একটু কমে কিনে, তারপর বাজারের চাহিদা অনুযায়ী তারা বিক্রি করতেছে বেশি, মনে করতেছে পাবলিককে নিতেই হবে। তো সেক্ষেত্রে যারা সিন্ডিকেটগুলো আছে তারাও একদম সরবর, তারাও মনে করেন ব্যবসা পাক্কা করতেছে তেলবাজি করে। যেখানে যা যা দেওয়ার দরকার দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছে। নামমাত্র কিছু মোবাইল কোর্ট আছে যারা বাজারে অভিযান চালিয়েছে, কিছু জরিমানা করেছে, বাট এটা নিয়মিত না, সব জায়গায় না। এটা বাংলাদেশের কয়েকটা জেলায় কয়েকটা জায়গাতে মাত্র হয়েছে। আমার কুমিল্লাতে কোথাও হয়েছে কিনা এটা আমার জানা নাই, তবে এটা চলতেছে, এটা সামনের দিকে চলবেও। গত সিজনে বলছিল যে পেঁয়াজের দাম বাড়াতে, যে পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছিলেন। আর এবার চলতেছে যে পানি দিয়ে রান্না চলবে, তেল লাগবে না। তো তেল ছাড়াই নাকি পানি দিয়ে রান্না করা যাবে। আসলে আমরা হচ্ছি হুজুগের বাঙালি, আমরা কোনো কিছু ঠিক মতো মানে প্রতিবাদ তো করতেই পারি না, বরঞ্চ গুজব কুৎসা রটাতে খুব ভালোই পারি। একটা জিনিসের যদি 2 টাকা দাম বাড়ে, আমরা কি করি, 50 কেজি নিয়ে আসি, বাজারটাকে খালি করে দিই, একজনে একটা দোকান খালি করে দিই, যাতে তারপর বাকি সবাই গিয়ে তেল পায় না। আর দোকানদাররাও পেয়ে বসে যে একজন এখন সবাই নিয়ে নিবে বেশি দাম দিয়ে হলেও, তো আমরা স্টক করে নিই। তারাও সুযোগে স্টক করে বেশি দামে বিক্রি করে। আমার গত 1 বছর আগে একদম সরজমিনে একটা জিনিস দেখা, যে আমার বাসা থেকে পাঠানো হয়েছিল যে 10 কেজি লবণ কিনে আনার জন্য। তো সকালবেলা ছিল লবণের কেজি হচ্ছে 35 টাকা, সেই লবণ বিকেলবেলা হয়ে গেছিল 80 টাকা, 70 থেকে 80 টাকা। তারপর যখন আবার রেট পড়লো, রেট পড়ার কারণে জিজ্ঞেস করলো আপনাদের লবণ কি দাম বাড়ছে না লবণ শর্ট আছে, বললো যে না শর্ট নাই। তাহলে দাম বাড়াইছেন কেন? যে পাবলিক বেশি নিতেছে, তারা মনে করতেছে দাম বেড়ে যাবে, এটা আমাদের কি দোষ? তো দেখা গেছে যে রেট পড়ার পর আবার সেই 35 টাকা করে বিক্রি হলো, 3 কেজি 100 টাকা করে বিক্রি করলো। এবার চিন্তা করেন, আসলে দ্রব্যমূল্যের কিছু বাড়ার জন্য কিছু আমরা নিজেরাও দায়ী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমরা নিজেরাও কিছুটা দায়ী। সব একদম সরকারের হাতে তুলে দিলে হবে না, সরকারেরও কিছু করা আছে, বাট আমরাও কিছু কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দিচ্ছি। অথবা বলবেন কিভাবে আমরা দাম বাড়িয়ে দিচ্ছি, কিভাবে? এই যে আমরা কৃত্রিমভাবে সংকট তৈরি করতেছি। কেউ সিন্ডিকেটরা স্টক করছে আপনাদের জন্যই। দেখতেছি যে আপনি 5 কেজি নিছেন, পরে তার দোকানে আর 5 কেজি জিনিস আছে, সে 3-4 কেজি সরাই রাখছে, 1 কেজি সামনে রেখে বলতেছে যে আর নাই, আমার এখানে আর নাই। তাহলে কি বলবেন আপনি? কিছুই কি বলার আছে আপনার? তো আসলে আমরা এই কৃত্রিম সমস্যাগুলো আমরা নিজেরাই তৈরি করি, এর জন্য একমাত্র আমরাই দায়ী। বর্তমান যে বাজার অবস্থা, তো আপনারা জানেন যে তেলের কি সংকট চলতেছে, পাশাপাশি চাউলের দাম বাড়াচ্ছে। এখন যদি বলতেছে, সরকারকে বলা হচ্ছে যে এটা কন্ট্রোল করতে একজন মন্ত্রী বলছে যে দেশের মানুষের কেনার সক্ষমতা বাড়ছে, মাথা প্রতি প্রায় $6,500 আয়। তো এখানে মনে করেন 70 টাকা চাল আর হচ্ছে তেল 200 টাকা কিনলে এটা কোনো ব্যাপারই না। তো আমাদের কি শুধু খাতায় কলমেই ইনকাম দেখালে হবে, না বাস্তব লাইফে ইনকাম দেখাতে হবে? আমি বাস্তব লাইফে দেখতেছি যে বেকারের অভাব নাই। এক একজন বেকার জান প্রাণ দিয়ে কাতরাচ্ছে,
জান প্রাণ দিয়ে কাতরাচ্ছে হচ্ছে একমাত্র শুধু একটা চাকরির জন্য। চাকরি না পেয়ে কেউ অপরাধ জগতে জড়িয়ে পড়তেছে, স্মাগলিং, তারপর হচ্ছে ড্রাগস ব্যবসা, এগুলোর মধ্যে জড়িয়ে পড়তেছে, কারণ তার ব্যবসা করার জন্য পুঁজি নাই। আর উম, চাকরি নিতে গেলে চাকরি বাজার অনেক গরম। একটা গার্মেন্টসে জব করতে গেলে আপনি স্যালারি পাবেন ৮,২০০ টাকা সরকারি ঘোষণা স্কেল অনুযায়ী। তো আপনি ৮,২০০ টাকা দিয়ে শহরে একটা রুম ভাড়া নিতে লাগে ৩,০০০ টাকা, আপনার খাবার লাগে ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা। আর আপনার গাড়ি বাবদ মিনিমাম ৫০০ টাকা তো খরচ হবেই, যদি কাছে কোথাও হয়। আর যদি দূরে হয় তাহলে মনে করেন আপনি যা খাবেন, যা ইনকাম করবেন তাই খাবেন, সংসার না খেয়ে, পরিবার না খেয়ে মরো। তো অবশ্যই তারপরও কিছু মানুষ, বাংলাদেশে প্রায় ২ কোটি গার্মেন্টস শ্রমিক আছে। তো সবাই করতেছে, বাংলাদেশে না, ঢাকার মধ্যে ২ কোটি গার্মেন্টস শ্রমিকের বেশি আছে। তো কি বুঝেন, তারপরও মানুষ পেটে ভাতে খেয়ে হলেও কাজ করতেছে। কোনো যেখানে আমি কোনো আয় দেখতেছি না, সেখানে সরকার বলতেছে যে মাথা পিছু আয় হচ্ছে $৬,৫০০। তো এখন দেখেন তেলের কেজি ২০০ টাকা হয়েছে ৮০ টাকা থেকে ১২০ টাকা বেড়ে গেছে। তো আপনি চিন্তা করেন যে মাসে যদি 5 কেজি তেলও লাগে তাহলে শুধু তেলের মধ্যেই কত 600-700 টাকা বেড়ে গেল শুধু তেলের মধ্যে। চাল ছিল 40 টাকা থেকে 45 টাকা, চাল হয়ে গেল 70 টাকা। ওইখানে আপনার মনে করেন মাসে যদি 40 কেজি চাল লাগে, একটা পরিবারে মিনিমাম 40-50 কেজি চাল তো লাগে 3-4 জনের একটা ফ্যামিলিতে। 4 জনের একটা ফ্যামিলিতে 40 কেজি চাল, এটা একদম কমন একটা বিষয়। একদম কমন একটা বিষয়। তো সেক্ষেত্রে আপনার 40 কেজিতে যদি আপনার 20 টাকা করে বেড়ে যায় তাহলে কত হয়? 20 টাকা করে যদি বেড়ে যায় 40 কেজিতে, 20 গুণ 40, 20 গুণন 40, 800 টাকা। 700, 800, 1500 টাকা। যেখানে পেটে ভাতে থাকতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আরো 1500 টাকা যোগ হলো। তাহলে এই 1500 টাকা আসবে কোথা থেকে? যারা স্মাগলিং করে বা উচ্চ পর্যায়ে যারা আছে, যাদের টেবিলের নিচে দিয়ে সম্পর্ক আছে, তারা, তাদের জন্য এটা কোনো ব্যাপার না। কিন্তু সবাই তো বাংলাদেশে সরকারি চাকরি করে না। সবাই কোনো কোম্পানির এমপি, মানে জিএম পিএম বা ম্যানেজার না। তাদের এতটা হাই স্যালারি না। বেশিরভাগ মানুষের হচ্ছে 10 থেকে 14 হাজার টাকার মধ্যে স্যালারি। 10 থেকে না, সরি, 8 থেকে 14 হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম মানুষের স্যালারি, একেবারে শতকরা 90%। আর 10% হচ্ছে 14+, 14 থেকে 50 বা 1 লক্ষ যাই বলেন, বাকি 10%। তাহলে বাকি 10% বেঁচে গেল, বাকি 90% মানুষ কি করবে? কি খেয়ে থাকবে বাকি 90% মানুষ? আমাদের কি একটু চিন্তা করা উচিত নয়, যারা দায়িত্বশীল একটা অবস্থানে আছি, দায়িত্বশীল একটা জায়গা আছি? তো আসলে যখন রক্ষকই ভক্ষক হয়ে যায়, তখন কি বলার থাকতে পারে? রক্ষক রক্ষা করবে, আর রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে তো কিছুই বলার নাই। আমরা শুধু পারবো বলে যেতে, যদি জোরালো কোনো আন্দোলন গড়ে তুলতে না পারি, প্রতিরোধ গড়ে তুলতে না পারি, আমাদেরকে এই স্বৈরশাসিত সমাজ শুষেই খাবে। দেখেন, একটা এমপি, একটা মন্ত্রী, একটা চেয়ারম্যানেরও একটা গ্রুপ আছে, একটা সিন্ডিকেট আছে। আমি এবার নির্বাচনে আমার নিজের চোখে দেখেছি যে 3 থেকে 4 কোটি টাকা খরচ করে নির্বাচন করেছে। 3 থেকে 4 কোটি, চিন্তা করছেন? ভাবা যায়? একটা চেয়ারম্যানের স্যালারি হচ্ছে মাসে 12,000 টাকা, ইউনিয়ন পরিষদ থেকে পায় মেবি 6,000 টাকা, মোট 18,000 টাকা। 18,000
গুণন 60 মাস 1,80,000 টাকা, সরি 10,80,000 টাকা তার 5 বছরের স্যালারি, মানে প্লাস করে ধরেও 18,000 টাকা করে ধরে। সরকারি হচ্ছে 6,000, ইউনিয়ন পরিষদ বাবদ হচ্ছে সরকারি 12,000, ইউনিয়ন পরিষদ বাবদ হচ্ছে 6,000, মোট 18,000। 18,000-এ তার হচ্ছে 10 লক্ষ টাকা, 10,80,000 টাকা আছে। সে 5 কোটি টাকা কোথা থেকে তুলবে আমাকে একটু বলা যাবে? একটু কি আইডিয়া দিতে পারবেন? তো এটার জন্য কে দায়ী? কি চেয়ারম্যান দায়ী? মোটেও চেয়ারম্যান দায়ী না। আমরা তো ভোটের আগেই, আমরা চেয়ারম্যান ভোটের পরে যে চেয়ারম্যান সরকারি জিনিস দেবে আমরা ওগুলো গিয়ে আনবো, আমরা কি মুখটা রাখি? একটা বুট কিনতে নাকি 5,000 টাকা খরচ হয়েছে। 5,000 টাকা খরচ হইলে তো আপনি চিন্তা করেন, তাহলে আপনি নির্বাচনের আগে তো 5,000 টাকা খাইয়ে ফেলছেন, নির্বাচনের পরে কি খাবেন? আপনার নামে যে বরাদ্দটা আসবে সরকার থেকে ওটাই উনি নেবে। আপনার যদি সরকার থেকে যদি 10,000 টাকার মানে অনুদান আছে, তাহলে এটা চেয়ারম্যান নিয়ে নেবে। কারণ ওই যে 5 কোটি টাকা 3 কোটি টাকা খরচ করছে, এটা কোথা থেকে আনবে? তার তো মানে কি বলবো, আমি সমাজে মানুষ মানুষের উপকার করে না এমন না, কিন্তু খুব কম দেখেছি নিজের পকেটের টাকা খরচ করে অত 4 কোটি 5 কোটি টাকা খরচ করতে। আমি খুব কম ব্যক্তিকেই দেখেছি। জনসেবা করার জন্য। তো জনসেবা করতে হলে আপনি চেয়ারম্যান হয়ে করতে হবে কেন? আপনি 5 কোটি টাকা এমনিতেই খরচ করলে, নির্বাচন উপলক্ষে খরচ না করে এমনিতে যদি খরচ করেন, আপনি একটা গ্রামের মধ্যমণি হয়ে থাকতে পারবেন। মধ্যমণি, আপনাকে সবাই মাথায় তুলে রাখবে। আরে ভাই, 1 লক্ষ টাকা হলে একটা 3 সেট ঘর বানিয়ে দেওয়া যায় একটা গরিব মানুষকে। একটা গরিব মানুষকে যদি আপনি একটা ঘর দিতে পারেন, তাহলে তো একটা বাসস্থানের ব্যবস্থা করলে মনে করেন তার কতটুকু সওয়াব প্রাপ্তি হবে না এটা আল্লাহ জানে। এটা আপনি আপনার ভবিষ্যৎ করলেন। আর আপনি চেয়ারম্যান নির্বাচন করলেন, আপনি অবৈধভাবে অবৈধভাবে আপনি ভোট কিনলেন, এক পাপ করলেন। তারপর সরকারের দেওয়া পাবলিকের জিনিসগুলো খাই আরেক পাপ করলেন। আবার বড় বড় বাতেলা বাতান যে আপনি চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করবেন। আসলে কি জনগণের সেবা করতেছেন? ওই এখন ওইসব চেয়ারম্যান মেম্বাররা এখন তো আর কেউ কারো ঘরে আসে না। এখন তো আর ঘুম থেকে তুলে কেউ সালাম দেয় না, ভাই আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের সমাজ, এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। শুনতে খারাপ লাগলে এটাই সত্য। কারণ আমি নিজে প্রমাণিত যে আমি যখন দুপুরে ঘুমাইতাম, তখন ঘুম থেকে তুলেও নির্বাচন আসার পরে সালাম দিত, আসসালামু আলাইকুম, একটু দোয়া করবেন। কই, এখন তো আর কেউ দোয়া চায় না, এখন তো কেউ বাড়ি বাড়িতে ঘুরে না। এটাই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজের আমাদের সমাজ এভাবে তৈরি করার জন্য আমরাই দায়ী। আমরা চাই যে অন্যের মাথায় মানে লবণ রেখে বড়ই খেতে, এরকম একটা অবস্থা আর কি। আমরা বসে থাকি, আপনার অন্য কেউ প্রতিবাদ করবে। আরে ভাই, আপনি যদি আপনার প্রতিবাদ না করেন, আপনার অন্য কেউ ঠিক এটাই ভাবতেছে যে অন্য কেউ আগে আগায় গেলে তারপর আমি যাব। এভাবে সবাই পিছিয়ে যাচ্ছেন দিন দিন। এভাবে নিজেকে নিজে শোষিত বানাচ্ছেন। আপনি কি বুঝতে পারতেছেন না? আপনি নিজেকে নিজে এভাবেই শোষিত বানাচ্ছেন। শোষিত হচ্ছেন নিজে নিজে। কারণ আপনার যেটা পাওনা, সেটা আপনি যেটা আসলে আপনার পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কেন বলা হয়েছে? আল্লাহ তাআলা যদিও সবার রিজিক নির্ধারণ করে থাকেন, আল্লাহ তাআলা বলছে তুমি চেষ্টা করো, দেওয়ার জন্য আমি আছি। একদম তুমি ভাগ্য নির্ভরশীল হয়ে থেকো না, আবার একদম তুমি
ভাগ্যকে অবিশ্বাস করো না। তুমি চেষ্টা করো, আল্লাহ তাআলা দেবার মালিক। তুমি শুয়ে থাকলে তোমাকে আল্লাহ তাআলা ঘরে এনে দিবেন না। আবার যদি আল্লাহ তাআলা না চান, তুমি বিরোধিতা করে কিছুই করতে পারবে না। তবে আল্লাহ তাআলা বলছে, তুমি যদি মানে খাস দিলে কোনো কিছু আমার কাছে চাও, অবশ্যই আমি তোমাকে দেব, যেটা তোমার জন্য উপকৃত হবে, যেটা সারা বিশ্ব জাতির জন্য উপকৃত হবে। আর যদি তুমি জোর করে কিছু হতে চাও, তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধে গেলে। আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে বোঝেন তো? আজকে অনেক কিছুই বলে ফেললাম। সবাই ভালো থাকেন। আবারও আরেকটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। সবাই কথা বলতে শিখেন, প্রতিবাদ করতে শিখেন। প্রতিবাদই একদিন প্রতিরোধ গড়ে তুলবে। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।